সংসদে গণবিরোধী বিল পাশের অভিযোগ, দায় নিতে চায় না বিরোধী দল। প্রতিবাদে ওয়াকআউট, দলীয় প্রতীকে হবে না পৌর নির্বাচন। খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, অভিবাসন ব্যয় কমবে, গুরুত্ব পাবে স্বচ্ছতা, কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত। রায়ের বিরুদ্ধে আপিল করবে আবু সাইদ হত্যা মামলায় সাজাপ্রাপ্তরা, অসন্তুষ্ট পরিবারের সদস্যরাও। এবং শেরপুর ৩ আসনে নির্বাচন ও বগুড়া ৬-এ উপনির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী বিএনপির প্রার্থী, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। গণবিরোধী বিল পাশের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিকেলে অধিবেশন চলাকালে এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে এই অধিবেশনে পাশ হয়েছে স্থানীয় সরকার সংশোধন বিল ২০২৬। আইনে স্থানীয় সরকার নির্বাচনে আর কোনো দলীয় প্রতীক থাকছে না। নাজমুল ইসলামের প্রতিবেদন। মাননীয় সদস্য, লেট আস ফিনিশ আওয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে আসরের নামাজের বিরতির পর সভাপতির দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম জাতীয় সংসদে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন। পরে তা গণভোটে পাশ হয়। এ বিল পাশের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল ২০২৬ এই মহান সংসদে উত্থাপন করছি। বিলটি পাশ হওয়ার পরে সংসদে দাঁড়িয়ে ওয়াকআউট করেন বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান। বিরোধী দলের নেতা বলেন, যৌক্তিক বাধা সত্ত্বেও যেসব আইন সংসদে পাশ হলো তার দায় তারা নিতে চায় না। দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে বলেন, বিরোধী দল শুরু থেকে সহযোগিতা করে আসছে, মূলত তাদের ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য, সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এ সময় জেলা পরিষদ সংশোধন বিল ২০২৬, স্থানীয় সরকারের পৌরসভা সংশোধন বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল ২০২৬ সহ মোট ২৪টি বিল পাশ করা হয়। জয়যুক্ত হয়েছে। অতএব নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মালয়েশিয়া ও বাংলাদেশ শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা নির্ভর ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছে উভয় দেশ। আজ মালয়েশিয়ার পুত্রজায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাক্ষাতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরিয়ার রামানান ফেসবুক পোস্টের মাধ্যমে আলোচনার মূল দিকগুলো তুলে ধরেন। তার দেয়া তথ্য অনুযায়ী আলোচনার প্রধান বিষয়গুলো ছিল নিরাপদ, সুশৃঙ্খল এবং আইনানুগ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা এবং কর্মী নিয়োগের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা। ন্যায় বিচার না পাওয়ার কথা উল্লেখ করে আপিল করা হবে জানিয়েছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি পক্ষের আইনজীবী। রায়ে 2 জনের ফাঁসি, 3 জনের যাবজ্জীবন সহ 25 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে রায়ের সন্তোষ জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। অন্যদিকে অনেকের লঘুদণ্ডে ক্ষোভ প্রকাশ করেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। মোদাসির আলীর প্রতিবেদন।
জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় গ্রেপ্তার রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। পুলিশের অন্য দুই সদস্য আরিফুজ্জামান ও রবিউল ইসলাম এবং বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। মামলার 1 নম্বর আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 5 জনকে দেয়া হয় 10 বছরের সশ্রম কারাদণ্ড, আর 5 বছর করে 8 জন এবং 3 বছর করে 11 জনকে দেয়া হয় কারাভোগ। বেরোবির কর্মচারী আনোয়ার পারভেজ সাজা হাজতবাসের মেয়াদই পূর্ণ হয়েছে বলে গণ্য করেছেন ট্রাইব্যুনাল। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। যে ধরনের চার্জ ছিল তাদের ভূমিকা অনুযায়ী সেই সাজাগুলো হয়েছে বলে মনে হয়। যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। এদিকে রায়ে ন্যায় বিচার হয়নি বলে দাবি করে এর বিরুদ্ধে আপিলের ঘোষণা দেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ আবু সাইদের বাবা মোহাম্মদ মকবুল হোসেন। যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে, এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। রায় ঘোষণার পরে আটক আসামিরা নিজেদের নির্দোষ ও পরিস্থিতির শিকার বলে উল্লেখ করেন। এতে ট্রাইব্যুনালে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেরপুর 3 আসনে নির্বাচন ও বগুড়া 6 উপনির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। বগুড়ায় উপনির্বাচনে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন 1,41,596 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 41,563 ভোট। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এই আসনে মোট ভোট পড়েছে 42.49%। অন্যদিকে শেরপুর 3 আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বেসরকারিভাবে 1 লাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এই আসনে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে জামায়াতের প্রার্থী। এদিকে বগুড়া 6 উপনির্বাচন ও শেরপুর 3 নির্বাচনে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে 2 নির্বাচনে ভার্চুয়াল মনিটরিং পরিদর্শনে এসে তিনি একথা জানান। এ সময় সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সৃষ্ট বিতর্কে আদালতের রায়ের অপেক্ষা করার কথা জানিয়েছেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন বলেও মত দেন সিইসি। এমআর রাস্তের রিপোর্ট। বগুড়া 6-এর উপনির্বাচন ও শেরপুর 3-এর নির্বাচনের আইনশৃঙ্খলা তদারকি করতে ইসি ভবনে স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা। বাহিনীর সদস্যদের বডি অন ক্যামেরা ও সিসিটিভির মাধ্যমে করা হচ্ছে তদারকি। সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ টিম এ কাজ তদারকি করছেন। মনিটরিং পরিদর্শনে আসেন সিইসি এএমএম নাসির উদ্দিন। প্রত্যাশা করেন শান্তিপূর্ণ নির্বাচনের। ইলেকশন বলতে সারা বিশ্ব যা বোঝায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা বোঝায় সেটা আমরা দেখাইতে চাই জাতি। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সরকারের সঙ্গে আরও আলোচনার কথা। এখন এটা নিয়ে এখন কথা বলতে চাই না। ওটা সরকারের সাথে আমাদের বসতে হবে, অনেক আলাপ আলোচনার ব্যাপার আছে, আইন কানুন এই যে অধ্যাদেশ হয়েছে এগুলো পাশ করার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা একটা সরকারের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত পরে কমিশন সিদ্ধান্ত নেবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ বিতর্ক আদালতের মাধ্যমেই সমাধান হবে বলে উল্লেখ করেন সিইসি। যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয় সেটি ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে শনি, সোম ও বুধবার শিক্ষার্থীদের স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে। জ্বালানি সংকট মোকাবেলা ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে সপ্তাহে শনি,
আগামী সোম বুধ 3 দিন অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে বলেও জানান তিনি। আর প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান মন্ত্রী। সানডেতে মানে অনলাইন ক্লাস হবে, মানডে ফিজিক্যালি স্কুলে আসবে, ক্লাস করবে, টিউসডে অফলাইন মানে অনলাইন, টিউসডে অনলাইন আর ওয়েডনেসডে ফিজিক্যালি আসবে এবং থার্সডে অনলাইন। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে 4, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2 এবং বরিশালে প্রাণ হারায় 2 শিশু। এদিকে হাম উপসর্গে সারা দেশের হাসপাতালেই বাড়ছে রোগীর সংখ্যা। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 132 জন। এদিকে চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 479 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। দেখা যাচ্ছে বাচ্চা নেগেটিভ দিকে চলে যাচ্ছে। পরে তখন আমি এমার্জেন্সি সিরাজগঞ্জ সদরে নিয়েছিলাম, ওখান থেকে আমাকে বললো যে আপনি সরাসরি রাজশাহী মেডিকেলে চলে যান। প্রথমে জ্বর থেকে আসাতে ঠান্ডা থেকে 2 দিন থেকে আপনার হাম বাড়াইছে। এদিকে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালটিতে মোট 9 শিশুর মৃত্যু হলো। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরও 26 শিশু ওই হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট 76 শিশু। হাম হয়েছে, জ্বর, কাশি, সর্দি এটা লাগে আইছে, আর ছোট ছোট গাম্মা ছিলেন বাইরেছে। আসছি আজকে 3 দিন, এখন সুস্থ হয়েছে অনেকটা, আল্লাহর রহমত। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় হামের উপসর্গে প্রাণ যায় 2 শিশুর। হামের সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। হাম রোগী শনাক্ত হলে অথবা সাসপেক্টেড কেস অফ হাম হলে আমরা প্রথম ধাপ হলো আইসোলেশন, রোগের ট্রান্সমিশনটা হল করা, ইন্টারাপ্ট করা। নাম্বার 2, সব বাচ্চাদের হাম হয় না, হাম হয় যারা ইমিউনো কম্প্রোমাইজড, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে, তাই আমাদের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার। আফরিন পপি, মোহনা সংবাদ। প্রতি মাসে জ্বালানিতে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান প্রতি লিটার ডিজেলে 55 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। সচিবালয় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এখন ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 100 টাকায়, তবে সমন্বয় করলে এর প্রকৃত মূল্য দাঁড়ায় 155 টাকা। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। মূল জ্বালানি হচ্ছে ডিজেল, অকটেন এবং পেট্রোল। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে 1,43,143 মেট্রিক টন। 1 লিটার ডিজেল আমরা বিক্রি করছি 100 টাকায়। আমাদের যে ডাইনামিক প্রাইস, সেই প্রাইস ক্যালকুলেশন করে আমরা দেখি যে এটা হওয়া উচিত আজকের দিনে 155 টাকা। এই মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে 2,500 থেকে 3,000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রদান নিশ্চিতে কাজ করছে সরকার। বিকেলে রাজধানীর গ্রিনহাট আদিবাসী স্কুলে বিষ্ণু বৈশ্য সংগ্রাই বিহ চাংরান ও বিশু মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাহাড়ি পণ্য যেন শহরের মানুষ সম্পূর্ণ ভেজাল মুক্ত ও মানসম্মতভাবে পায় তা নিশ্চিত করতে হবে। পাহাড়িদের বিশেষ করে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা ছিল, কিন্তু সেই বিষয়টা নাই। আমি বলতে পারি যে জিও রহমান সাহেবের সময় মনে হয় একটা স্বল্প সুদে একটা ঋণের ব্যবস্থা ছিল। এই ব্যবস্থা আমাদের এনকারেজ করার জন্য, উদ্যোক্তাদের এনকারেজ করার জন্য বিশেষত এই উদ্যোগগুলো নিতে হবে। আমি যতটুকু পারি পার্বত্য মন্ত্রণালয় থেকে আমি এই উদ্যোক্তাদের বিশ্বসা দেওয়ার ব্যাপারে আমার সবসময় থাকবো।
চাঁপাইনবাবগঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড ছাপিয়ে 20,000 অসহায় দুস্থদের মধ্যে নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে এক নারী ও তার সহযোগীর বিরুদ্ধে। কোটি টাকা হাতিয়ে নিয়ে অভিযুক্তদের লাপাত্তা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। এদিকে শিগগিরই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো তথ্য ও বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই স্লোগান ব্যবহার করে হুবহু কার্ড তৈরি করা হয়েছে নিপুণভাবে। বোঝার উপায় নেই এটি আসল না নকল। ভুক্তভোগীরা জানান, মেসার্স মাসকুরা ট্রেডার্স নামে ধাইনগর ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসত ঘরেই নিম্নমানের চাল মজুদ রেখে ব্যবসা করছেন স্থানীয় বাসিন্দা জেসমিন বেগম। 5,000 টাকা দিয়ে কার্ডটি নিয়ে পরে বুঝতে পেরেছেন এটি সরকারি নয়। আগে বুঝতে পারলে টাকা দিয়ে কার্ড নিতেন না, আক্ষেপ ভুক্তভোগীদের। আমরা গরিব শ্রেণীর মানুষ, ভালো মন্দ কোনটা বুঝছি, আমরা কি মনে করছি 1 মাস খাওয়া হবে। 5,000 টাকা দিয়ে একটা কার্ড পেয়েছি, একবার চাল পেয়েছি, দিবে কি দিবে না ওরা জানছে। চলতি মাসে চাল দিলেও আগামী মাসে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কায় হাজারো অসহায় মানুষ। এই মাসে দিলেও সামনে মাসে যদি না দেয় তাহলে কোথায় যাব? সরকার যদি তদন্ত করে যে আসলে ঘটনাটা কি সত্য না মিথ্যা, এটুকু যেন সরকার যাচাই করে। এদিকে জেসমিন বেগমের মন্তব্য না পাওয়া গেলেও তার সহযোগী স্বীকার করেন এটি সরকারি কোনো সংস্থা বা দফতরের নয়। 4,000 টাকার মধ্যে যেটা আমরা 15 টাকা মানে ধরে 15 টাকা না আমরা 500 টাকা ধরে নিয়েছি, যে 30 কেজি চাউল 500 টাকা দাম। গ্রাহককে জিজ্ঞেস করলে পাবেন। আর এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো তৈরি করতে আমাকে মানে টাকা লাগে। স্থানীয়রা বলছেন ভুয়া কার্ড তৈরি করে চাল দিচ্ছে যাতে লোভে পড়ে মানুষ প্রতারণার ফাঁদে পড়ে। এটি তাদের প্রতারণার জাল। তাই দ্রুত আইনের আওতায় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি তাদের। বিপুল পরিমাণ অর্থ অলরেডি কালেক্ট করে ফেলেছে। এখন তারা যখন চাল দিচ্ছে প্রতিদিন 500 টাকা করে আবার তারা নিচ্ছে। আর এই কার্যক্রম প্রতারক চক্রের হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন 20,000 সদস্য। প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই নারী ট্রেড লাইসেন্সটি বাতিল করেছে ইউনিয়ন পরিষদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 24 মাস ধরে মানে চাউলটা পায় আর কি। এই সিস্টেমে ওরাও মানে একবার মানে ওই কার্ডটা ব্যবহার করেছিল, যার কারণে আমি এটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছিলাম, তখন এটা বন্ধ করে দিয়েছিল আর কি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ডিসি ফুড আছেন, যেহেতু তার দপ্তরের সাথে সম্পর্কিত, এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলবো, যোগাযোগ করব, এবং এটা যদি সত্যতা থেকে থাকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এই বিষয়ে। নিরীহ ও দুস্থ মানুষ ক্ষতিগ্রস্ত হবার আগেই প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে দেশ জুড়ে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24 শুরুর ঘোষণা দিয়েছে ওয়ালটন। এতে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান ক্রয়ে আবারও 10 লাখ টাকা জেতার সুযোগ রয়েছে। পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সি সহ নিশ্চিত উপহার। বুধবার থেকে এই ক্যাম্পেইন চলবে ঈদুল আজহা পর্যন্ত। গেল বুধবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ক্যাম্পেইন সিজন 24-এর উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ফেস অফ ওয়ালটন এসি জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, লেবাননে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির জন্য ট্রাম্পই মরিয়া হয়ে পাকিস্তানকে চাপ দিয়েছিলেন। ওয়াশিংটন আগামী কয়েকদিনের মধ্যে মিত্র দেশগুলোর থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার প্রত্যাশা করছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ পার হবে তাদের আগে থেকেই টোল পরিশোধ করতে বলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আর এই টোল ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে দিতে হবে। যেসব জাহাজে কোনো পণ্য থাকবে না সেগুলোকে কোনো ফি দিতে হবে না। এদিকে লেবাননে গতকাল ব্যাপক হামলা চালিয়ে 2 শতাধিক মানুষকে হত্যার পর দেশটিতে আক্রমণ অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর উপর যেখানে প্রয়োজন সেখানেই হামলা চালাবে ইসরায়েল। বার্তা সংস্থা এফটির প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির জন্য ট্রাম্পই মরিয়া হয়ে পাকিস্তানকে চাপ দিয়েছিলেন। ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানো এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের উপর চাপ দিচ্ছিল। ওয়াশিংটনের ধারণা ছিল মুসলিম প্রতিবেশী দেশ হওয়ায় পাকিস্তানের প্রস্তাব ইরান সহজে মেনে নেবে।
জার্মান সাময়িকী ডার স্পিগেলের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী হোয়াইট হাউসে ট্রাম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ওয়াশিংটন আগামী কয়েকদিনের মধ্যে সুনির্দিষ্ট অঙ্গীকার প্রত্যাশা করছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে মিত্রদের অস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি গ্রহণযোগ্য নয়। তবে ইউরোপের প্রভাবশালী দেশগুলো এখন পর্যন্ত হরমুজ প্রণালীতে নৌবাহিনী পাঠাতে অনীহা দেখিয়েছে। যুদ্ধ শুরু করার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সঙ্গে পরামর্শ না করায় সেখানে যুদ্ধজাহাজ পাঠালে পরিস্থিতির উন্নতির বদলে যুদ্ধের পরিধি বাড়তে পারে বলে ধারণা করছেন তারা। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। আবারও মাঠে গড়াতে যাচ্ছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট। এই বছর 64 জেলা থেকে অংশ নিবে 350 স্কুলের 8,500-এর বেশি ক্রিকেটার। মোট ম্যাচের সংখ্যা 651। কাল থেকে শুরু হবে জেলা পর্যায়ের ম্যাচগুলো, এরপর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। দুপুরে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট 2025-26-এর জার্সি উন্মোচন করা হয়। তার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়মিত দেশের বাইরে খেলার অনুরোধ জানালেন নাজমুল। নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলা অপর্যাপ্ত পারিশ্রমিক কাঠামোর বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিবি প্রধান তামিম ইকবাল। এখন থেকে নারী ক্রিকেটাররা টি-20-তে 5,000 টাকার পরিবর্তে 10,000, ওয়ানডেতে 5,000 পরিবর্তে 15,000 ও লঙ্গার ভার্সনে 8,000 টাকার পরিবর্তে 20,000 করা হয়েছে। পাশাপাশি পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি 70,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংসদে গণবিরোধী বিল পাশের অভিযোগ, দায় নিতে চায় না বিরোধী দল। প্রতিবাদে ওয়াকআউট, দলীয় প্রতীকে হবে না পৌর নির্বাচন। খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, অভিবাসন ব্যয় কমবে, গুরুত্ব পাবে স্বচ্ছতা, কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত। রায়ের বিরুদ্ধে আপিল করবে আবু সাইদ হত্যা মামলায় সাজাপ্রাপ্তরা, অসন্তুষ্ট পরিবারের সদস্যরাও। এবং শেরপুর 3 আসনে নির্বাচন ও বগুড়া 6-এ উপনির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী বিএনপির প্রার্থী। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।